শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি উচ্চ মাধ্যমিক বীজগণিতের প্রথম টপিক ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স টপিকের আন্ডারে আমরা যে বিষয়বস্তুগুলো জানব তা হলো ম্যাট্রিক্স কি এবং ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো, ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়, এর যোগ বিয়োগ এবং গুণন কিভাবে করতে হয়। এরপরে জানব একটি বিশেষ ধরনের ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এবং সর্বোপরি এই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমীকরণ জোটের সমাধান করা যায়। এখন বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে এবং এই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করতে হলে আমাদের নির্ণায়ক সম্পর্কেও ধারণা থাকতে হবে। এ কারণে এই দুটি বিষয় আমরা নির্ণায়ক শেখার পরে তারপরে শিখব। তো প্রতিটা ক্ষেত্রে আমি তোমাদেরকে তত্ত্ব দেখাবো, কিছু উদাহরণ করব এবং সর্বশেষ কিছু হোমওয়ার্ক দেব। তোমরা যদি আমাকে ফলো করো তাহলে হোমওয়ার্কগুলো নিজে নিজেই করতে পারবে বলে আশা করি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক ম্যাট্রিক্স। এখন যেহেতু উচ্চ মাধ্যমিকেই ম্যাট্রিক্সের সাথে আমাদের প্রথম পরিচয় ঘটে, তাই প্রথমেই যে প্রশ্নটি মনে আসা খুবই স্বাভাবিক তা হলো ম্যাট্রিক্স আমাদের কেন শিখতে হবে বা ম্যাট্রিক্স শেখা কেন জরুরি। এখন যেহেতু ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের কোনোই ধারণা নাই, তাই এ প্রশ্নটির উত্তর এ পর্যায়ে দিলে তা ঠিকমতো বোঝা যাবে না বা তার গভীরতা সম্পর্কে অনুধাবন করা যাবে না। তাই আমরা আগে জেনে নেই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কি, তারপরে আমরা আবার এই প্রশ্নটিতে ফিরে আসব। তাহলে এর পরের প্রশ্ন হলো যে ম্যাট্রিক্স কি। তো বোঝার সুবিধার জন্য ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি এভাবে যে আমরা যদি কিছু এন্ট্রি বা ভুক্তি নেই এবং এন্ট্রিগুলোকে উলম্ব ও সারি আকারে সাজাই, তাহলে আমরা যে আয়তাকার বিন্যাস পাবো তাকেই আমরা ম্যাট্রিক্স বলছি। অর্থাৎ আমরা যদি লিখে ফেলি এখন প্রশ্ন হলো যে এই সংজ্ঞাটিতে আমরা ভুক্তি বা এন্ট্রি বলতে কি বুঝিয়েছি। তো এখানে ভুক্তি বা এন্ট্রি বলতে আমরা যেটি বুঝিয়েছি তা হলো এটি হতে পারে কোনো সংখ্যা বা কোনো বীজগাণিতিক রাশি, অথবা হতে পারে কোনো প্রতীক, যেখানে প্রতীক দিয়ে আমরা কোনো সংখ্যা বা বীজগাণিতিক রাশিকেই বুঝিয়েছি। সংখ্যা হতে পারে যেমন 5, 7, -11। বীজগাণিতিক রাশি হতে পারে যেমন x² + 7x a³ + 5। প্রতীক হতে পারে যেমন ax b13 ইত্যাদি। এরপরের প্রশ্ন হলো যে ম্যাট্রিক্সকে তাহলে আমরা উপস্থাপন করব কিভাবে। তো আমরা জানলাম ম্যাট্রিক্সে কিছু ভুক্তি বা এন্ট্রি থাকে। এখন এই ভুক্তি বা এন্ট্রিগুলোকে উলম্ব এবং সারি আকারে সাজিয়ে একটি বিশেষ পদ্ধতিতে আবদ্ধ করলেই বোঝাবে যে এটি একটি ম্যাট্রিক্স। এখন এক্ষেত্রে তিনটি রীতি রয়েছে। এই এন্ট্রি বা ভুক্তিগুলোকে আমরা হয় প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা দুটি উলম্ব রেখার মাঝে লিখলেই বোঝাবে যে এটি একটি ম্যাট্রিক্স। অর্থাৎ এখন এই তিনটি রীতির মধ্যে উচ্চ মাধ্যমিকে এই তৃতীয় বন্ধনী সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন আমরা একটি ম্যাট্রিক্সের উদাহরণ যদি দিতে চাই তাহলে সেটি কেমন দেখাবে।
ধরা যাক এ একটি ম্যাট্রিক্স, তো এর এন্ট্রিগুলো আমরা ইচ্ছে মতো নেই। 3, 7, 11, -9, 8, 10, 5, 3, 2। তাহলে আমরা এই এন্ট্রিগুলোকে উলম্ব ও সারি আকারে সাজালাম। এখন এই তিনটি রীতির যে কোনো একটি অনুসরণ করে একে আবদ্ধ করলেই বোঝাবে যে এটি একটি ম্যাট্রিক্স। তো আমরা যদি তৃতীয় বন্ধনী অনুসরণ করি তাহলে এটি দেখাবে এরকম। তো এটি একটি ম্যাট্রিক্স। বা আমরা যদি প্রথম বন্ধনীর মাঝে লিখতাম তাহলে এটি দাঁড়াতো 3, 7, 11, -9, 8, 10, 5, 3, 2। তো এটিও একটি ম্যাট্রিক্স। অথবা আমরা যদি দুটি উলম্ব রেখার মাঝে লিখতাম যেহেতু উচ্চ মাধ্যমিক পর্যায়ে তৃতীয় বন্ধনী বেশি ব্যবহৃত হয়, তাই আমরাও এই রীতিটি ফলো করব। এখন এই ম্যাট্রিক্সটিকে যদি আমরা আবার লিখি তাহলে এখন এই ম্যাট্রিক্সটির উপাদানগুলো কে কোন অবস্থানে আছে তা বোঝানোর জন্য আমরা দুটি বিষয়ের অবতারণা করি। তা হলো এই ম্যাট্রিক্সটির অনুভূমিক বরাবর অবস্থানকে আমরা বলি সারি, এবং উলম্ব বরাবর অবস্থানকে আমরা বলি কলাম। এগুলো সবগুলোই হলো আমাদের সারি। একইভাবে এগুলো সবগুলোই হলো আমাদের কলাম। তাহলে এটি হবে আমাদের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, এবং এটি হবে তৃতীয় কলাম। এবং সারির ক্ষেত্রে এটি হবে প্রথম সারি, এটি দ্বিতীয় সারি, এবং এটি তৃতীয় সারি। এখন এ ম্যাট্রিক্সের যে কোনো এন্ট্রি বা ভুক্তিকে ছোট হাতের এ এবং এর সাথে দুটি ইন্ডেক্স যেমন i,j দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে কোনো সাধারণ এন্ট্রিকে aij দ্বারা আমরা নির্দেশ করব। এক্ষেত্রে প্রথম ইন্ডেক্স i এটি নির্দেশ করে এ এন্ট্রিটির সারি সংখ্যা, অর্থাৎ এটি কততম সারিতে আছে তা, এবং দ্বিতীয় ইন্ডেক্সটি নির্দেশ করে এই এন্ট্রিটি কততম কলামে আছে সে ব্যাপারটি, অর্থাৎ এ এর কলাম সংখ্যা। তাহলে এই উদাহরণটিতে আমাদের প্রথম সারির প্রথম কলামের উপাদানটি হলো 3, অর্থাৎ তাই আমরা লিখতে পারি a11 প্রথম সারির প্রথম কলামের উপাদান হবে 3। একইভাবে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান হবে 7, প্রথম সারির তৃতীয় কলামের উপাদান হবে 11, দ্বিতীয় সারির প্রথম কলামের উপাদান অর্থাৎ a21 হবে -9, একইভাবে a22 হবে 8, a23 হবে 10, a31 equals 5, a32 3, a33 2। সুতরাং এই ম্যাট্রিক্সটিকে আমরা যদি প্রতীকের সাহায্যে উপস্থাপন করতে চাই তাহলে এটি হবে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33।
এখন এই উদাহরণটিতে আমরা 3টি সারি এবং 3টি কলাম ব্যবহার করেছি, কিন্তু বাস্তবে কোনো ম্যাট্রিক্সে যে কোনো সংখ্যক সারি এবং যে কোনো সংখ্যক কলাম থাকতে পারে। এখন কোনো ম্যাট্রিক্সে কয়টি সারি এবং কয়টি কলাম আছে এই ব্যাপারটি বোঝানোর জন্য আমরা নতুন একটি রাশির অবতারণা করি, যা হলো ম্যাট্রিক্সের পর্যায় বা ক্রম। তো একে আমরা সংজ্ঞায়িত করি এভাবে যে কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা n হলে m/n কে উক্ত ম্যাট্রিক্সের পর্যায় বা ক্রম বলে। অর্থাৎ উপরের উদাহরণটিতে এ ম্যাট্রিক্সটির ক্রম বা পর্যায় হবে 3/3, কারণ এই ক্ষেত্রে 3টি সারি এবং 3টি কলাম আছে। তাহলে আমরা যদি এখন যে কোনো একটি সাধারণ ম্যাট্রিক্স বিবেচনা করি যার ক্রম হলো m/n, অর্থাৎ m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম আছে, ধরা যাক ম্যাট্রিক্সটি B, তাহলে ম্যাট্রিক্স B এর উপস্থাপন হবে, যেহেতু এর m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম আছে, তাই প্রথম সারির প্রথম কলামের উপাদান হবে B11, B12 এর পরেরটি B13, এভাবে সর্বশেষ কলামের উপাদান হবে B1n। একইভাবে দ্বিতীয় সারির প্রথম উপাদান হবে B21, পরে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের এন্ট্রি হবে B22, এরপরে B23, এভাবে দ্বিতীয় সারির সর্বশেষ কলামের উপাদান হবে B2n। একইভাবে তৃতীয় সারির প্রথম উপাদান B31, এর পরের উপাদান B32, পরে B33, এভাবে B3n। এখন যেহেতু আমাদের মোট সারি সংখ্যা m, তাই সর্বশেষ সারিটি হবে bm এবং সর্বশেষ সারির প্রথম কলামের উপাদান হবে bm1, এরপরে bm2, bm3, এভাবে আমাদের সর্বশেষ সারির সর্বশেষ কলামের উপাদান হবে, সর্বশেষ সারির সর্বশেষ কলামের উপাদানটি হবে bmn। এখন এটি যে একটি ম্যাট্রিক্স, এটি বোঝানোর জন্য একে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। এখন কোন ম্যাট্রিক্সের কয়টি সারি বা কলাম আছে বা এর উপাদানগুলো কেমন তার ভিত্তিতে ম্যাট্রিক্সগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। তাই আমাদের এবারের বিষয় হবে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। প্রথমেই আমরা যে ম্যাট্রিক্সটির কথা জানব তা হলো কলাম ম্যাট্রিক্স। তো আমরা দেখলাম কোনো ম্যাট্রিক্সে যে কোনো সংখ্যক সারি বা কলাম থাকতে পারে। এখন কোনো ম্যাট্রিক্সে যদি একটি মাত্র কলাম থাকে, তখন উক্ত ম্যাট্রিক্সটিকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ কলাম ম্যাট্রিক্সে আমাদের একটি মাত্র কলাম থাকবে, কিন্তু যে কোনো সংখ্যক সারি থাকতে পারে। যেমন এ যদি একটি কলাম ম্যাট্রিক্স হয়, তাহলে এর উপস্থাপন হবে A11, এরপরে A21 যেটা দ্বিতীয় সারির উপাদান, এরপরে তৃতীয় সারির উপাদান A31। এভাবে এই ক্ষেত্রে যদি m সংখ্যক সারি থাকে, সর্বশেষ সারিটির উপাদান হবে AM1। তাহলে এক্ষেত্রে a এর পর্যায় বা ক্রম হবে m/1। একইভাবে এরপরে আমরা যে ম্যাট্রিক্সের কথা জানবো তা হলো রো ম্যাট্রিক্স। অর্থাৎ একটি মাত্র রো বা সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে রো ম্যাট্রিক্স বলে।
যেমন এ যদি একটি রো বা সারি ম্যাট্রিক্স হয় তাহলে এর একটি মাত্র রো থাকবে, কিন্তু যে কোনো সংখ্যক কলাম থাকতে পারে। তাই এর উপস্থাপন হবে A11 A12 A13 এভাবে। যদি এর n সংখ্যক কলাম থাকে তাহলে সর্বশেষ উপাদানটি হবে A1n। তাহলে এর পর্যায় বা ক্রম হলো 1/n। এরপর আমরা যে বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের কথা জানব তা হলো বর্গ ম্যাট্রিক্স। তো কোনো ম্যাট্রিক্সে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তখন উক্ত ম্যাট্রিক্সটিকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স, কারণ এটি দেখতে বর্গের মতো, অর্থাৎ এটি দৈর্ঘ্য প্রস্থের সমান হবে। অর্থাৎ তাহলে যে কোনো সাধারণ বর্গ ম্যাট্রিক্সের উপস্থাপন হবে এরকম A11 A12 A13 এভাবে। এর যদি n সংখ্যক কলাম থাকে A1n, এরপরে A21 A22 A23 এভাবে A2n। এভাবে আমাদের এই ক্ষেত্রে সর্বশেষ সারিটিও হবে n-তম সারি, সুতরাং এর এন্ট্রিগুলো হবে an1 an2 an3 এভাবে ann। তাহলে n সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম বিশিষ্ট বর্গ ম্যাট্রিক্সের পর্যায় বা ক্রম n/n। তো আমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এখন বর্গ ম্যাট্রিক্সের উপর যদি আমরা একটি শর্ত আরোপ করি তাহলে বিশেষ যে ম্যাট্রিক্স পাবো তাকে আমরা বলছি কর্ণ ম্যাট্রিক্স, এবং এই বিশেষ শর্তটি হবে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ব্যতীত বাকি এন্ট্রিগুলো শূন্য হবে। অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ব্যতীত বাকি এন্ট্রিগুলো শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন এ যদি একটি কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে এর শুধুমাত্র কর্ণ ব্যতীত বরাবর এন্ট্রিগুলোই অশূন্য হবে, বাকি এন্ট্রিগুলো শূন্য হবে। যেমন A11 0 0 0 A22 0 0 0 A33। তাহলে এটি একটি 3/3 ম্যাট্রিক্স, যা একটি কর্ণ ম্যাট্রিক্স। আমরা যদি এক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এর সাধারণ উপাদান aij is not equal to 0 যখন I equal to j, এবং aij equal to 0 যখন I is not equal to j। এ কারণে একেও আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা বলতে পারি। এখন আমরা কর্ণ ম্যাট্রিক্সের উপর যদি আরো একটি শর্ত আরোপ করি তাহলে যে বিশেষ ধরনের ম্যাট্রিক্স পাবো তাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। এই বিশেষ শর্তটি হলো যে এই কর্ণ বরাবর অশূন্য উপাদানগুলো সবাই সমান হবে। অর্থাৎ যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানগুলো সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমাদের আগের উদাহরণটিতে
কর্ণ বরাবর উপাদানগুলো ছিল A11, A22, A33 সবাই সমান এবং ধরা যাক তা A, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তা হলো A0 0 0 A0 0 0 A। তাহলে এটি হবে একটি স্কেলার ম্যাট্রিক্স। এখন এই স্কেলার ম্যাট্রিক্সের উপর যদি আমরা আরো একটি শর্ত আরোপ করি তাহলে নতুন যে ম্যাট্রিক্সটি পাবো তাকে আমরা বলি একক বা অভেদ বা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই শর্তটি হবে যে কর্ণ বরাবর এন্ট্রিগুলো শুধু সমান হলেই হবে না, বরং তা হতে হবে একক বা 1, অর্থাৎ যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এন্ট্রিগুলো একক তাকে একক বা অভেদ বা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমাদের আগের উদাহরণটিতে যদি এর মান 1 হতো, অর্থাৎ A11 equals A122, A33 equals A equals 1, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো 1 0 0 0 1 0 0 0 1। এখন একক ম্যাট্রিক্সকে সাধারণত আই দ্বারা উপস্থাপন করা হয়, কিন্তু যেহেতু এক্ষেত্রে আমাদের 3টি সারি এবং 3টি কলাম আছে তাই এটাকে উপস্থাপন করা হবে আই এর সাবস্ক্রিপ্ট 3 দিয়ে। অর্থাৎ যে কোনো n/n ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্সকে in দ্বারা উপস্থাপন করা হয়। এখন আমরা যে বিশেষ ধরনের ম্যাট্রিক্সের কথা জানব তা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা যদি যে কোনো একটি ম্যাট্রিক্স নিয়ে এর সারি এবং কলামগুলোকে পরস্পরের সাথে বিনিময় করি তাহলে আমরা যে নতুন একটি ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সকে আমরা বলি উক্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলামগুলোকে পরস্পরের সাথে বিনিময় করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে উক্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেমন এ যদি কোনো ম্যাট্রিক্স হয় এবং এর এন্ট্রিগুলো যদি হয় 1 5 7 9 3 2 4 -7 8, তো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যাবে যদি এর সারি এবং কলামগুলোকে পরস্পরের সাথে বিনিময় করি। তো এক্ষেত্রে এটি হলো আমাদের প্রথম সারি, এটি হয়ে যাবে প্রথম কলাম, এবং এটি হলো প্রথম কলাম, এটি হয়ে যাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রথম সারি। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এর সুপারস্ক্রিপ্ট এটি দ্বারা প্রকাশ করা হয়। তো এর ট্রান্সপোজ এটি হবে, অর্থাৎ এই প্রথম কলামটি হয়ে যাবে প্রথম সারি 1 9 4, একইভাবে দ্বিতীয় কলামটি হয়ে যাবে দ্বিতীয় সারি 5 3 -7, একইভাবে তৃতীয় কলামটি হয়ে যাবে এক্ষেত্রে তৃতীয় সারি অর্থাৎ 7 2 8। তো এই দ্বিতীয় ম্যাট্রিক্সটি হবে প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা যদি কোনো সাধারণ ম্যাট্রিক্স নিতাম যেখানে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তাহলে এর ট্রান্সপোজ হতো এর প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, বা এই পাশে অর্থাৎ এর প্রথম কলাম হয়ে যাবে প্রথম সারি, অর্থাৎ A11 A21 A31 A32
A1 2, A2 2, A3 2, A1 3, A2 3, A3 3। তাহলে আমরা দেখলাম যে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি সারি এবং কলামগুলোকে পরস্পরের সাথে বিনিময় করি তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলি উক্ত অরিজিনাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন যে কোনো ট্রান্সপোজ ম্যাট্রিক্স স্বাভাবিকভাবে এর অরিজিনাল ম্যাট্রিক্সের সমান নয়, কিন্তু কোনো ক্ষেত্রে যদি তা সমান হয়ে যায় তখন উক্ত অরিজিনাল ম্যাট্রিক্সকে একটি বিশেষ নাম দেব, তা হলো প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এখন যে ম্যাট্রিক্সটি সম্পর্কে জানব তা হলো প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা হবে এরকম: অর্থাৎ কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স পরস্পর সমান হলে উক্ত ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এ প্রতিসম ম্যাট্রিক্স হলে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হবে। তো আমরা একটা উদাহরণ বিবেচনা করি। তো এই ম্যাট্রিক্সটির যদি আমরা ট্রান্সপোজ নেই তাহলে আমরা পাবো আমাদের এর প্রথম কলাম হয়ে যাবে প্রথম সারি 1 2 3, একইভাবে দ্বিতীয় কলাম হয়ে যাবে দ্বিতীয় সারি 2 5 6, একইভাবে তৃতীয় কলাম হয়ে যাবে তৃতীয় সারি 3 6 8। তো আমরা দেখছি যে এ ম্যাট্রিক্স এবং এর ট্রান্সপোজ একই থাকে, অর্থাৎ তারা পরস্পর সমান হয়। এ কারণে আমরা এ ম্যাট্রিক্সকে বলবো একটি প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা যে বিশেষ ধরনের ম্যাট্রিক্সের কথা জানব তা হলো জটিল ম্যাট্রিক্স। তো জটিল ম্যাট্রিক্সের সংজ্ঞা হবে এরকম: যে ম্যাট্রিক্সের এক বা একাধিক এন্ট্রি জটিল সংখ্যা তাকে জটিল ম্যাট্রিক্স বলে। এখন প্রশ্ন হলো যে এখানে জটিল সংখ্যাটা কি। তো জটিল সংখ্যা সম্পর্কে তোমরা বিস্তারিত দ্বিতীয় বর্ষে জানতে পারবে। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি। জটিল সংখ্যার সাধারণ আকৃতি হবে a প্লাস ib। যে কোনো জটিল সংখ্যার এটি হলো সাধারণ আকার, যেখানে আমাদের ab হলো যে কোনো বাস্তব সংখ্যা এবং I equals square root of -1। তাহলে a প্লাস ib এই আকারের যে কোনো সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলবো। তাহলে আমরা একটা জটিল ম্যাট্রিক্স বিবেচনা করি। যেমন a যদি কোনো জটিল ম্যাট্রিক্স হয় তাহলে এর কমপক্ষে একটি এন্ট্রি জটিল হবে। যেমন 5 7 - 4i এটি একটি জটিল সংখ্যা। এরপর 3 2 8 11 - 5 1 + 2i এটি আরেকটি জটিল সংখ্যা 4। তাহলে এই ম্যাট্রিক্সটি হবে একটি জটিল ম্যাট্রিক্স, কারণ এক্ষেত্রে আমাদের দুটি জটিল সংখ্যা আছে যারা a এর দুটি এন্ট্রি। এখন জটিল সংখ্যা সম্পর্কিত আরেকটি বিষয় হলো জটিল সংখ্যার অনুবন্ধী। তাই আমরা এখন যে নতুন ম্যাট্রিক্সের কথা জানব তা হলো জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। তো সংজ্ঞা হলো কোনো জটিল ম্যাট্রিক্সের জটিল সংখ্যাগুলোর অনুবন্ধী নিলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়
তাকে উক্ত জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। এখন আমরা আগেই জেনেছি যে জটিল সংখ্যার সাধারণ আকৃতি হলো a প্লাস IB। এখন এক্ষেত্রে IB এই অংশটিকে বলে জটিল সংখ্যাটির কাল্পনিক অংশ। তো আমরা যে কোনো জটিল সংখ্যার যদি কাল্পনিক অংশের সামনের চিহ্নটি বিপরীত করে দিই, তাহলে নতুন যে জটিল সংখ্যাটি পাওয়া যায় তাকে বলে উক্ত জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। অর্থাৎ a প্লাস IB এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে a মাইনাস IB। তো আবারও এই সম্পর্কে বিস্তারিত তোমরা দ্বিতীয় বর্ষে জানতে পারবে। এখন জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। এখন যদি আমরা আগের ম্যাট্রিক্সটা বিবেচনা করি, অর্থাৎ A যেটি হলো জটিল ম্যাট্রিক্স, এর অনুবন্ধী ম্যাট্রিক্সকে A বার দ্বারা নির্দেশ করা হয় এবং এর এন্ট্রিগুলো হবে 5। শুধু জটিল এন্ট্রিগুলোর অনুবন্ধী নিতে হবে, যেমন এই ক্ষেত্রে 7 মাইনাস 4i হয়ে যাবে 7 প্লাস 4i। অন্য এন্ট্রিগুলো একই থাকবে, 1 প্লাস 2i হয়ে যাবে 1 মাইনাস 2i। তো এক্ষেত্রে এই নিচের ম্যাট্রিক্সটি হবে উপরের ম্যাট্রিক্সটির অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। তো আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের কথা জানলাম, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স রয়েছে। উপরের ক্লাসে তোমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জানবে। আপাতত এই পর্যন্তই যথেষ্ট। তো আমরা যদি সামারাইজ করি আজকে কি শিখলাম, তাহলে দেখা যাবে সর্বপ্রথম ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সকে কিভাবে উপস্থাপন করতে হয়, এরপরে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় বলতে আমরা কি বুঝি, এরপরে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের মধ্যে আমরা জেনেছি সর্বপ্রথম কলাম ম্যাট্রিক্স, অর্থাৎ একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা বলছি কলাম ম্যাট্রিক্স। এরপরে কোন ম্যাট্রিক্সে যদি একটি মাত্র সারি থাকে তখন উক্ত ম্যাট্রিক্সকে আমরা বলছি রো বা সারি ম্যাট্রিক্স। অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্স হলো একটি বিশেষ ধরনের ম্যাট্রিক্স যেখানে একটি মাত্র কলাম বা একটি মাত্র সারি থাকবে। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের কথা জেনেছি তা হলো বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান তাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের উপর যদি আমরা একটি বিশেষ শর্ত আরোপ করি, তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। তো এই বিশেষ শর্তটি হবে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ব্যতীত বাকি এন্ট্রিগুলো শূন্য। এরপরে আমরা কর্ণ ম্যাট্রিক্সের উপর যদি আরো একটি শর্ত আরোপ করি, তাহলে যে বিশেষ ম্যাট্রিক্সটি পাই তাকে আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্স। এবং সেই বিশেষ শর্তটি হলো কর্ণ বরাবর অশূন্য উপাদানগুলো সবাই সমান হতে হবে। এখন এই স্কেলার ম্যাট্রিক্সের উপর যদি আমরা আরো একটি শর্ত আরোপ করি, তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাই তাকে আমরা বলি অভেদ বা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই বিশেষ শর্তটি হবে যে কর্ণ বরাবর অশূন্য সমান এন্ট্রিগুলো সবগুলোই একক বা 1 হতে হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সগুলো সবাই বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ রূপ। এরপরে আমরা যে বিশেষ ম্যাট্রিক্সটির কথা জেনেছি তা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ কোন ম্যাট্রিক্সের আমরা যদি সারি এবং কলামগুলোকে পরস্পরের সাথে বিনিময় করি তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে উক্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এখন কোন ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয়ে যায় তখন আমরা উক্ত ম্যাট্রিক্সকে বলি প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আমরা যে বিশেষ ধরনের ম্যাট্রিক্সের কথা জেনেছি তা হলো
জটিল ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের এক বা একাধিক এন্ট্রি জটিল সংখ্যা তাকে আমরা বলছি জটিল ম্যাট্রিক্স। এরপরে যে বিশেষ ধরনের ম্যাট্রিক্সের কথা জেনেছি তা হলো জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো জটিল ম্যাট্রিক্সের জটিল এন্ট্রিগুলোর অনুবন্ধী নিলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে উক্ত জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। তো মোটামুটিভাবে এই 10 রকম ম্যাট্রিক্সের কথা আমরা জেনেছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এ পর্যন্তই যথেষ্ট। উপরের ক্লাসে তোমরা আরো বিস্তারিত বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের কথা জানবে। তো এর পরের লেকচারে আমরা যেটা জানবো তা হলো ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণন কিভাবে করতে হয়। তো পরবর্তী লেকচারে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচার এখানে শেষ করছি।